হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি জসিম স্যার আজকে তোমাদের ক্লাস সিক্সের উপরে ক্লাস করব। ঠিক আছে, ক্লাস সিক্সের আমরা পেজ নাম্বার 2 থেকে যে সমস্ত অঙ্কগুলো আমাদের প্রয়োজন হবে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে কিন্তু আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে যে অঙ্কটা আছে এটা সবাই তোমরা জানো যে 1 টাকার হাফ অংশ, মানে 1 টাকা মানে 100 পয়সা, তাকে হাফ অংশ মানে 1/2 করবে, করে কাটাকুটি করলে 50, তার মানে এখানে 50 পয়সা হবে। এগুলো জাস্ট এখানে 1 বছরের মানে আছে 12 মাস দিয়ে গুণ করে নেবে। এগুলো আমি আর করছি না, জাস্ট আমরা একটু এগিয়ে যাই। আমরা এই অঙ্কটার দিকে একটু তাকাই, এই অঙ্কটা আমাদের জন্য প্রয়োজন, সুতরাং এই অঙ্কটা আমরা আগে করব। বলছি একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখবে তোমাদের এই সমস্ত অঙ্কই কিন্তু পরীক্ষায় থেকে যাবে, এবং আমি যেরকম গ্যাপ দিয়ে দিয়ে জায়গা রেখেছি সেই সমস্ত এরকম জায়গা তোমাদেরও রাখা থাকবে, তোমরা জাস্ট ওখানে গিয়ে উত্তরটা করে আসবে। তাহলে একটি সংখ্যার 1/3 অংশ, এই যে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে কত হয়? 35 হয়। তাহলে আমি যদি মনে করি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স, তাহলে কি আমরা বলতে পারি না অতএব 1/3 অংশ মানে কি? তাহলে এক্স ইন্টু 1/3, তার সঙ্গে 20 যোগ মানে প্লাস দিয়ে 20 লিখবো, সেটা যোগ করলে কত হবে? 35-এর সঙ্গে সমান হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তথ্যগুলো নিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ওই জন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। পুরো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবো, যেগুলো বাই চান্স তোমরা কমন পেয়ে গেলে তোমরা পরীক্ষার হলে করে আসতে পারবে, এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা লাইক করে দিও। তাহলে এখানে প্রথমে হচ্ছে x/3, আর এই 20টাকে ওপাশে পাঠাতে হবে। যখনই 20টা ওপাশে চলে যায় তখন মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে এপাশে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আসছে 15, আর এখানে যেহেতু নিচেই 3 আসে, এই 3টা আবার এই 15-এর সঙ্গে গুণ হয়ে যায়, তাই আমরা পরের লাইনে বা দিয়ে বলবো x ইজিক্যালস টু এই 3×15 45। তার মানে আমরা যে সংখ্যাটাকে ধরেছিলাম সেটা তো x ছিল, সেই x এর মান কত আসছে? 45। তাহলে ওরা যে সংখ্যাটা আমাদেরকে বার করতে বলছে সেটা কিন্তু আর কেউ না, 45 হবে। আমরা কিন্তু ক্লাস 7 শুরু করে দিলাম, ঠিক আছে? ক্লাস 6 যতটা হয়েছে মোটামুটি ওটাতে কভার হয়ে গেছে, এবার আমরা ক্লাস 6 শুরু করছি। চলো এর পরের অঙ্কটা আমরা একটু দেখে নেব। পরের অঙ্কটা ঠিক একই রকমভাবেই আমাদেরকে করতে হবে। 7 নম্বর যে অঙ্কটা আছে এটাও একটু দেখো। বলছে হিসাব করে দেখি 7/5-এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে আমরা ধরে নেব যে মনে করি এক্স যোগ করলে আমরা 3 পাবো, তাহলে হচ্ছে এখানে 5/7 ইন্টু 2 গুণ তার সঙ্গে একটা এক্স যোগ করে সমান 3 পাবো। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে 5 দুগুণ উপরে 10 হবে, যেন এই 2 নিচেই গুণ করো না, কারণ উপরেই গুণ হয়, প্লাস এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। এবার আমরা কি করবো বলো তো? এবার আমরা এই এক্স ইজ ইকুয়ালস টু এই 10/7টা ওপাশে পাঠাবো, তার মানে 3 - 10/7। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে করতে হবে? 7 নিচেই থাকবে, আর এই 7 এখানে দেখো 3 × 7 = 21 হয়ে যায়, তাহলে উপরে 21 লিখবে -10, কারণ এই 10 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 10 গুণ করলে 10ই আসে। তাহলে উপরে হচ্ছে আমাদের 11, নিচে হচ্ছে আমাদের 7। তার মানে কত যোগ করলে আমরা 3 পাবো? এই 11/7 যোগ করলে 3 পাবো। ছোট্ট ছোট অঙ্ক, এরকমই তোমাদের পরীক্ষায় কিন্তু ছোট ছোট অঙ্ক থাকবে, খুব একটা জটিল অঙ্ক থাকবে না। তোমরা এই 8 দাগের অঙ্কটা, মানে পেজ নম্বর 2-এর 8 দাগের যে অঙ্কটা আছে না, এই 8 দাগের অঙ্কটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা একটু খাতা পেন চালাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে, কারণ আমি এখানে সব অঙ্ক করতে গেলে আমি কিন্তু প্রচুর চাপে পড়ে যাব। ওই জন্য তোমাদেরকে কিছুটা কাজ নাও, আমি এখানকার 9 আর 10-এর মধ্যে একটা অঙ্ক করে দিই, তাহলে তোমরা অন্য অঙ্কটা পেরে যাবে। প্রথমে 9-এরটাই যদি আমি করি, তাহলে দেখো প্রথম আছে কত বলছে, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট খুঁজি। কি করতে হয়? প্রথমে হচ্ছে 2/3 এটা লিখবে, হলো। তারপরে দেখো এখানে আমাদের আছে 4/5 এটা লিখলাম, আর আরেকটা আছে দেখো 2/3 ইন্টু 4/5। তাহলে এদেরকে আমাকে আগে গুণ করতে হবে। দেখো 4 দুগুণ 8 উপরে, আর নিচে হচ্ছে 3×5 = 15। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে 4/5 আছে, তাহলে আমরা কি করব? নিচেই 15 তৈরি করব, মানে এদের লসাগু তৈরি করতে হয়। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করলে দেখো 15 আসে, তাহলে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 15। আচ্ছা, এটা আমাদেরকে কি দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। আমাদের নিচে সবকটা একই জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে আমাদের 10 আর নিচে হচ্ছে আমাদের 15। এবার খেয়াল করে দেখো, সবচেয়ে উপরে ছোট কিন্তু এই 8ই আছে, সুতরাং সবচেয়ে ছোট সংখ্যা এটা, অর্থাৎ সবচেয়ে ছোট এটা। সুতরাং এখানে আমাদের উত্তর হয়ে যাবে সবচেয়ে ছোট হচ্ছে এটা। জাস্ট ছোট্ট ছোট্ট তথ্য, যেহেতু তোমাদের অনেক দিন হয়ে গিয়েছে, মানে এই পড়াশুনো থেকে তোমরা অনেক দিন আগে বেরিয়ে এসছো, সুতরাং সব কিছুই ভুলে গেছো আমি জানি, তবু তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করছি,
এবং যে কটা দিন আমি আর সময় পাবো সে কটা দিন তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। তো প্রত্যেকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেল, হ্যাঁ। এবং এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু ক্লাস 12 পর্যন্ত কিন্তু ম্যাথ করানো হয়। যদি বাড়িতে কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তোমরা চ্যানেলটা তাদেরকে ফলো করতে বলতে পারো। এই চ্যানেলটাতে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত অঙ্ক করানো হয়। আর তোমরা যারা কম্পিটিটিভ লাইনে পড়াশুনো করছো, যাদের এখনও বয়স আসে, তারা অবশ্যই আমার এই নাম্বারে 8348171027 এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও। যদি মনে হয় যে আমাদের সঙ্গে ম্যাথ ক্লাস করবে, আমরা কিন্তু একদম ধরে ধরে ম্যাথ ক্লাস করাই। এই সামনে পরীক্ষার পরে যদি কম্পিটিটিভ লাইনে পড়তে চাও বা পড়াশুনো করতে চাও, তাহলে বয়স যদি থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় ম্যাথ ক্লাসটা করবে, ধরে ধরে করবে, আমরা একদম ধরে ধরে কিন্তু প্রত্যেককে ম্যাথটা শেখাই। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে যদিও আমাদের ডিটেলসে করতে হচ্ছে, কিন্তু আমরা ওখানে শর্টকাটভাবে করি, ঠিক আছে। যখন কম্পিটিটিভ লাইনে পড়াই তখন কিন্তু শর্টকাটভাবে করি। এই অঙ্কটা আমি একটুখানি টাচ করব, দেখো একটুখানি টাচ করে যাই। বলছে একটি সংখ্যা 4 গুণ, ভালো অঙ্ক এটা, হ্যাঁ। যে অঙ্কগুলো ভালো সেইগুলোই তোমাদেরকে বলছি, চিন্তা করো না। একটি সংখ্যা 4 গুণ, ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়, তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করি। আমি তোমাদেরকে জাস্ট একটুখানি তথ্য দিই। সংখ্যাটি এক্স ধরে নেবে, পরীক্ষার খাতায় লিখবে সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 4 গুণ মানে এক্স ইন্টু 4। সংখ্যাটির অর্ধেক যোগ করতে হবে, তাহলে সংখ্যাটির অর্ধেক মানে সংখ্যাটি এক্স, তার অর্ধেক যোগ করে দাও x/2। এইটা কার সঙ্গে সমান হবে, এইটার সঙ্গে সমান হবে 1/2/3। আচ্ছা, এই 1/2/3 মানে 3 একে 3 আর একে 3 আর 2 5, তাহলে উপরে আমাদের হয়ে যাবে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 3। এবার তোমরা এইটাটা সমাধান করে নেবে, হ্যাঁ। আমি আর সমাধানটা করছি না, সমাধানটা করে আমি আর সময় নষ্ট করছি না, জাস্ট তোমাদেরকে ধরেই দিচ্ছি, ঠিক আছে। চলো এবার পরের অঙ্কটা চলে আসি। এখানকার অঙ্কগুলো বেশ ভালো ভালো অঙ্ক আছে আমার যা চোখে পড়ছে। বলছে এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে। এই ভগ্নাংশটি যখন এই ভগ্নাংশটির মধ্যে কতবার আছে, তখন আমাদেরকে কি করতে হবে জানো, এই ভগ্নাংশটি যেহেতু এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে, তাহলে এটাকে উপরে লিখতে হয় 1/2 প্লাস 1/3, তাকে ভাগ করতে হবে 1/2 মাইনাস 1/3 দিয়ে। ভাগ করে দেখো কত হয়। নিচেই আমাদের এখানে লসাগু করলে হচ্ছে 6 আর উপরে আমাদের লসাগু করলে হচ্ছে 6, তাহলে এখানে আসবে আমাদের 3 প্লাস 2 আর এখানে উপরে দেখো এটা আসলো, নিচেই দেখো এটা, তাহলে উপরে আমাদের হচ্ছে 5/6 আর নিচেই কিন্তু আমাদের হচ্ছে 1/6। এবার মজার বিষয় হচ্ছে এইটা কিন্তু আমাদেরকে নিয়ম অনুযায়ী গুণ হয়ে উল্টে যাবে, হ্যাঁ। ভাগ রয়েছে, গুণ হয়ে উল্টে যাবে, গিয়ে 6 আর 6 কিন্তু কেটে যাবে, তাহলে আমাদের উত্তর চলে আসলো 5। তাহলে 5 বার কিন্তু মানে 5 বার আসে, এটা কিন্তু আমরা বলতে পারবো। আচ্ছা, এবার আমরা পেজ নম্বর 7-এ চলে আসি। যেহেতু 7-এর এখানে 2-এর পরে আমাদের 7 লাগবে, যে সমস্ত পেজগুলো লাগবে সেই সমস্ত পেজগুলোই আমরা কিন্তু করব। বলছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে 77 মিটার পথ যায় যখন চাকাটি ঘোরে 55 বার, তাহলে 1 মিটার যেতে কতবার ঘুরবে, ডট ডট দিয়ে দেবে, তাহলে 55/77 এতবার। আর এই 98 কতটা সেটা বার করবে। ঐকিক নিয়ম তোমাদের সেই মনে পড়ছে, আশা করি মনে পড়ছে, 55/77 ইন্টু 98। এবার আমরা এটাকে কাটাকুটি করতে পারি। কাটো, এটা যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 5, এটা যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7। 7টা এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে প্রথমে আসছে আমাদের কত বলতো, 7 × 7 আর পরে 7 এখানে 4 × 7 = 28। এবার আমাদেরকে এই 5 আর 14 গুণ করলে 70, তাহলে আমাদের 70 বার কিন্তু ঘুরতে হবে, ঠিক আছে। আমি একটু অঙ্ক স্কিপ করতে থাকবো এবারে, ঠিক আছে। এগুলো তোমরা একটু করে নিও, নিজেদের মতন করে নিও, পারবে, ঐকিক নিয়ম দিয়েই করে নেবে, হয়ে যাবে, ঠিক আছে। একটু নিজেরা করে নিও, কারণ এখানে সময় আমাদের হাতে খুব কম, ঠিক আছে। আমি তোমাদেরকে এইটা একটু হেল্প করি, 5 দাগেরটা একটু হেল্প করি। বলছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে। তার মানে আমাদের দিন সংখ্যা বার করতে বলছে। তাহলে প্রতিদিন কত ঘন্টা কাজ করবে, তাহলে এখানে তোমরা এই লাইনটা লিখে নেবে যে 5 ঘন্টা কাজ করলে একটি কাজ 30 দিনে শেষ হয়। এই কথাটা লিখে নেওয়ার পরে লিখবে যে 1 ঘন্টা যদি কাজ করে তাহলে আমাদের 30 দিন সময় লাগবে কি না, কম লাগবে কি না বেশি লাগবে। যেহেতু দিনে 1 ঘন্টা কাজ করবো, আগে 5 ঘন্টা কাজ করলে 30 দিন লাগতো, তাহলে 1 ঘন্টা কাজ করলে অনেক বেশি দিন লাগবে,
মানে বেশি দিন লাগবে, তাই গুণ করতে হয়। তাহলে 5 দিয়ে গুণ করলাম। এবার যেহেতু 6 ঘন্টা কাজ করব, তাহলে 1 ঘন্টা করলে এই সময় লাগতো, 6 ঘন্টা করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কী করতে হবে বলো তো, ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে 6 দিয়ে ভাগ করে দাও। জাস্ট এটা যদি কাটাকুটি করা হয় 5 হয়, তাহলে 5 5 25 দিন। ব্যাস, এই ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে তোমাদের অঙ্ক থাকবে, তবে একটু লিখে লিখে করতে হবে। আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কিভাবে লিখতে হয়, তোমরা জাস্ট এইভাবে তোমরা লিখে নেবে। এবার বলছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশ কত, এটা আমাদের বার করতে বলছে। তাহলে এটা 5/7 অংশের মূল্য এটা, তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট 1 অংশের মূল্য বার করো, এই কথাটাই লিখতে হয় এখানে। হ্যাঁ, 1 অংশ মানে কি বলতো, এটা এখানে উল্টে যাবে, তো মানে 7/5 হবে। এবার আমাদের বার করতে বলছে 2/7 অংশের মান কত, তাহলে ডাইরেক্ট বার করে দাও 2/7 অংশ। এবার কিন্তু গুণ হবে। হ্যাঁ, ওটা একেবার করেছিলাম বলে ভাগ হয়েছে, এবার কিন্তু গুণ হয়ে জাস্ট 7/5 ইন্টু 2/7। এবার 7 7 কাটছে, এটা 5 দিয়ে যদি আমরা কাটি, 5 5 25, তাহলে 3 পড়ে থাকছে, 5 6 30, 5 5 25। তাহলে এখানে আমাদের গুণ করো, 5 2 10 0, হাতে থাকছে 1, 6 2 12, 1 13 3, হাতে আমাদের 1, 10 1 11, তাহলে 1130। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, তোমাদেরকে একটু ধরে ধরে বলছি, এবং এদিকে আবার সময়ের দিকেও তাকাতে হচ্ছে, কারণ সময়টা আমাদেরও নেই। তো এখানে দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। বলছে যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। তার মানে এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে 48 জনের জন্য কিন্তু 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। তাহলে একজনের জন্য কত খাবার মজুদ ছিল, কত সপ্তাহের জন্য খাবার মজুদ ছিল, তাহলে 7 ইন্টু 48, কারণ অনেক দিন ধরে খাবে। এবার যেহেতু 8 জন সৈন্য কি হয়েছে, 8 জন সৈন্য আমাদের বেশি হয়েছে, তাহলে এই 48-এর সঙ্গে আমাদেরকে 8 কিন্তু যোগ করে ফেলতে হবে। নতুন যে সৈন্য সেটা হচ্ছে কত, এখানে আমাদের 56 হয়ে যাচ্ছে। তাহলে 56 জন যখন মিলে খাবে তখন কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই জন্য আমাদের এটা কিন্তু ভাগ হবে। আশা করি ক্লিয়ার হচ্ছে। এই 7 দিয়ে যদি কাটি, তাহলে 7 8 56, 8, আর এটা দিয়ে যদি কাটি তাহলে 6, তাহলে 6 সপ্তাহে খাবারটা কিন্তু শেষ করে ফেলবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা তোমরা একটু করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, এই 8 দাগেরটা তোমরা একটু করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কত উত্তর আসছে। আমি তোমাদেরকে একটু কাজ দিই, কারণ এখানে সব অঙ্ক করলে আমাদের সম্ভব হবে না। 9-এরটাও তোমরা করে নিও, করে একটু কমেন্ট করবে। হ্যাঁ, অঙ্কগুলো করে একটু কমেন্ট করো, দেখবে তাহলে শিখে যাবে। 10-এরটাও তোমরা নিজেরা একটু করে নেবে একই রকম। আচ্ছা, 10-এরটা না আমি বলে দিচ্ছি। দেখো, 15 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে আমি তোমাদের এখানে বলছি 15 জন কৃষক মিলে 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, এই কথাটা তোমাদের খাতায় পরিষ্কার লিখে নিতে হবে। আচ্ছা, আমি লিখেই করি নাই, দরকার হয়। 25 জন, সময় কম বলে লিখতে চাচ্ছিলাম না। কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে একজন কৃষক মিলে ওই 12 দিনেই কত বিঘা জমি চাষ করবে, অনেক কম করবে না? হ্যাঁ, তাই ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করে দাও, 25 এত বিঘা জমি চাষ করবে। এবার একজনই কৃষক 12 দিনে না করে একদিনে করবে, একদিনে কত বিঘা জমি চাষ করবে, তাহলে আরও কম করবে। তাহলে এখানে 25 ইন্টু 12। এবার মজার বিষয় হচ্ছে 30 জন কৃষক হয়ে যাচ্ছে, তাহলে এখানে 30 হয়ে যাবে। তাহলে 30 জন যখনই কৃষক হবে তখন কিন্তু এটা বাড়বে, এবার জমির পরিমাণটা তখন কিন্তু বাড়বে, তাই তখন আমরা উপরে গুণ করে দেবো। তার মানে 30 গুণ হলো। আবার যখন 16 দিন বলছে, তাহলে একদিন না করে 16 দিন করবে, বাকিগুলো ডট ডট দিয়ে দাও। হ্যাঁ, তাহলে 16 এটাও গুণ হয়ে যাবে। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। 5 দিয়ে কাটলে এটা 3 হয়, এটা 5 দিয়ে কাটলে 5 হয়, এটা 5 দিয়ে কাটলে 6 হয়, এটা যদি কাটাকুটি করি 4 হয়, আর এই 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, তাহলে 4 6 24। তার মানে 24 বিঘা জমি কিন্তু তারা চাষ করে ফেলবে। ক্লিয়ার? এবার আমরা 10 নম্বর পেজে চলে আসলাম। 10 নম্বর পেজে বলছে, প্রথম যে অঙ্কটা বলছে 2 টাকার 112.12% মানে কত পয়সা, সেটা আমাদেরকে হিসাব করতে বলছে। আচ্ছা, এখানে জাস্ট 12.1/2%, তার মানে এখানে 2 টাকা মানে আমরা বলতে পারি 200 পয়সা নাকি। 12.1/2%-এর মানে হচ্ছে 12 2 24, 1 25, তাহলে উপরে 25 চলে যাবে, নিচেই 2। এবার এই পার্সেন্টেজকে তুলে দিতে হবে, দিয়ে নিচে একটা 100 পাঠাতে হবে। ওকে, তাহলে এই 100-র সঙ্গে এটা কাটলে 2 হলো, আর এই 2 নিচের সঙ্গে কেটে গেল, তাহলে 25 পয়সা হবে। 25 কিন্তু আমাদের পয়সা হবে। ওকে, এবার বাকিগুলো তোমরা করে নেবে। আমি তোমাদেরকে এখানে
আর একটা অঙ্ক করে দেবো, না আর করতে হবে না, তোমরা নিজেরাই পারবে। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দুয়েরটা একটুখানি টাচ করি। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা হয়েছে? তার মানে কি, রং করা আমাদের বাকি আছে সেটা বার করতে বলছে। তাহলে কত অংশ বাকি আছে সেটা আমরা লিখে নিই। বাকির পরিমাণ বা রং করা বাকি আছে, একটু দ্রুত করছি, হাতে লেখাও খারাপ হচ্ছে। বাকি আছে, পুরো অংশটা 1 ধরে নাও, তাহলে এখান থেকে 1/5, এটা আমাদের বিয়োগ করলে হচ্ছে উপরে 5 - 1 আর নিচে হচ্ছে আমাদের 5, তার উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 5। তাহলে এই অংশটা আমাদের বাকি আছে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। কি করতে হবে, জাস্ট একটা 100% দিয়ে গুণ করবে, খেলা শেষ। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 20, তার মানে 80% কিন্তু আমাদের বাকি পড়ে আছে। ওকে, চলো পরের অঙ্কটা। এগুলো আমরা ক্লাস 6-এ থাকতে কিছু কিছু অঙ্ক করেছি এবং ক্লাস 8-এও কিন্তু অঙ্কগুলো আসে। বলছে নূরজাহানের শ্রেণীতে 30 জন ছাত্রী আসে, 30% ছাত্রী আসে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কতজন? 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আসে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ছাত্রী আসে 30%, তাহলে নিশ্চয়ই ছাত্র থাকবে কত পার্সেন্ট? 70%, উল্টোটা থাকবে। তাহলে 70% এর উপরে বার করে দাও, একটু লিখে করবে তোমরা, আমি জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিই। এটা 70% বার করবে, ছাত্র অলরেডি বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 70/100, তাহলে এখানে ক্যালকুলেশন করো, দুটো শূন্য কাটে, 6 7 42, তার মানে আমাদের 42 জন কিন্তু আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার এটা দেখো, বলছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, ওই মিশ্রণে কোন সার কত কিগ্রা আছে তা আমরা হিসাব করব। এখন দেখো, যেহেতু 120 কিগ্রা আছে না, এই 120 কিগ্রার উপরে আমরা পার্সেন্টেজ চাপাবো, প্রথমে 60% চাপাবো। তাহলে আমরা কি করব, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে, সেটা আমরা বার করব। কিভাবে বার করতে হবে, ওই 120 ইন্টু 60% করে দাও, হয়ে যাবে। 60% মানে কি, 60/100, এত কেজি লিখে দাও, কিগ্রা বা কেজি। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে যাচ্ছে, 6×72, তাহলে একটা উত্তর চলে আসলো। এবার আবার ওই 120 কিগ্রা মিশ্র সারে পটাশের পরিমাণ আমাদের বার করতে হবে। পটাশ আছে বা পটাশের পরিমাণ, সেটা কত হবে বলো তো, ওই 120 সঙ্গে আমাদের 40% মানে 40/100, তাহলে এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে 4×48। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, একটু স্কিপ করতে হবে, এগুলো তোমরা নিজেরাই পারবে। চলো নেক্সট। পরের অঙ্কটা কি বলছে দেখো, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম কত শতাংশ বেড়েছে। তাহলে আগে ছিল 10 টাকা, এখন হয়েছে কত, 12 টাকা, বেড়েছে কত, 2 টাকা। তাহলে লিখবে 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা। যেহেতু শতকরা করতে হবে, তাহলে 1 টাকায় কত বাড়বে, 2/10, আর 100 টাকায় কত বাড়বে। দেখো তোমরা যেহেতু একদমই ভুলে গিয়েছো, তাই জন্য তোমাদের এরকম ধরে ধরে কিন্তু আমি পড়াচ্ছি। এগুলো যদিও মানে অ্যাকচুয়ালি এরকমভাবে পড়ানো উচিত না, কারণ এগুলো সবাই আমরা জানি, তবু তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমি ধরে ধরে পড়াচ্ছি। 20 টাকা, শতকরা 20 টাকা বা 20% বললেও হবে। ঠিক আছে, আমি আর এগুলো করব না, এবার তোমাদেরকে একটু কাজ দেব, যা সময় পাচ্ছ তোমরা একটু কাজে লাগাও। ঠিক আছে, মনে রাখবে এখানে সবার অবস্থা কিন্তু সেম। একটা কথা আমি বলছি, আমি অনেকের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকে আমাকে ফোন করেছে, কিন্তু সবার সঙ্গে কথা বলে যেটা আমি বুঝলাম, এখানে এই যে 70,000 বা 73,000 তোমরা যে পরীক্ষা দেবে, ঠিক আছে, এই পরীক্ষার্থীর মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম জনেরই প্রিপারেশান সেম। যারা একটু টাচে আছে বা যারা একটু রেগুলার একটু প্র্যাকটিস করছে, তারা কিন্তু একটু এগিয়ে যাবে। এবং তোমাদেরকে যেহেতু ম্যাথ এবং ইংলিশ দুটোতেই কিন্তু আলাদা করে পাস করতে হবে, ফলে কিন্তু একটু যদি সিরিয়াসলি না ভাবা যায় তাহলে কিন্তু চাপ আসে।
অনেক সময় দেখা যাবে কেউ ম্যাথে একটু বেশি পেয়ে গেল, ইংলিশে কম পেয়ে গেল, বা ইংলিশে বেশি পেয়ে গেল ম্যাথে কম পেয়ে গেল, তাহলে কিন্তু সে ফেল করে যাবে। সুতরাং সেই ভাবনা চিন্তা করে একটু দুটো সাবজেক্টের ওপরই জোর দাও, যাতে তোমাদের 5 নাম্বারটা উঠে আসে। এবং তোমরা যদি 2-4টে অঙ্ক করে আসতে পারো, তোমাদের হয়তো পাসও হয়ে যেতে পারে। তোমরা মোটামুটি টার্গেট নাও, হয়তো ওখানে 40% বা 30% এরকম কোনো একটা রেঞ্জ তোমাদেরকে হয়তো তৈরি করে দিতে পারে যে এত পার্সেন্ট পেতে হবে। সেটা এখনও তো আমি জানি না কত পার্সেন্ট বলেছে। তো যাই হোক, তোমরা টার্গেট নাও বেশি স্কোর করা যায়, যাতে 15 নাম্বারের পরীক্ষায় যতটা সম্ভব বেশি স্কোর করা যায় সেই টার্গেটটা নাও। ম্যাক্সিমাম জনেরই কিন্তু সেম অবস্থা, ঠিক আছে? তার মধ্যে যারা পাস করবে তারা কিন্তু একটা মোটামুটি একটা পজিশন ভালো তৈরি করতে পারবে আশা করি। আর যেহেতু কোর্ট থেকে যেহেতু রায় দিয়েছে, সুতরাং আশা করা যাচ্ছে পরীক্ষাটা স্বচ্ছভাবেই হবে এবং নিয়োগটা স্বচ্ছভাবে হবে, এতটুকু আশা করতে পারছি, ঠিক আছে? ওই জন্য এখনও সময় আছে। তোমরা যদি আমাদের পিডিএফ নোটসগুলো নিতে চাও এবং সঙ্গে আমাদের পিডিএফের যে ক্লাসগুলো আছে সেগুলো নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের 8348817027 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ওটা 499 টাকা আমাদেরকে পে করতে হবে, ঠিক আছে? পে করে তোমরা এই পিডিএফ নোটস এবং ক্লাসগুলো নিয়ে একটু পরপর দেখে নাও। একদিনে তোমরা দরকার ক্লাসগুলো সব দেখে শেষ করে ফেলতে পারবে, অসুবিধা নেই। তো যাই হোক, তো একটু ধারণা হোক, ঠিক আছে? চলো আমরা একটু এগিয়ে যাই। সময়টা আমরা যদি আমাদের হাতে একটা মাস সময় থাকতো, একটা মাস যদি সময় থাকতো, তাহলে কিন্তু আমরা অনেকটা তোমাদেরকে শেখাতে পারতাম। তবে এখন তো যতটা পাচ্ছি তোমাদেরকে হেল্প করছি, তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। তবে যতটা ক্লাস তোমরা এখনো আমি দেব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যাতে চলে যাবে। সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা লাইক করে দাও, তাহলে আমি যখনই ক্লাস আপলোড করব তখনই তোমার সামনে চলে আসবে, ঠিক আছে? ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখা জরুরি। আর এরপরে যেহেতু 1 তারিখের পরে তোমাদের আর এই পরীক্ষার পারপাসে তো আর পড়া হবে না, তো এরপরে যাদের এখনো বয়স আছে তারা যদি পড়তে চাও, তাহলে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমরা কম্পিটিটিভ ম্যাথগুলোকে ধরে ধরে কিন্তু শর্টকাটভাবে করাই। এবং এই চ্যানেলটাতে আমরা কি করি, এই চ্যানেলটাতে আমরা ক্লাস 6 থেকে কিন্তু ক্লাস 12 পর্যন্ত কিন্তু ম্যাথ সাবজেক্টটাকে একদম ধরে ধরে ক্লাস করাই। যদি তোমাদের বাড়িতে কোনো ক্যান্ডিডেট থেকে থাকে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে বলো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এগুলো তোমরা একটু নিজেরা করে নেবে। আমি এইখানে এবারে বর্গমূলের জায়গাটা একটু টাচ করব, বর্গমূল, ঠিক আছে? ছোট ছোট জায়গা, একটু তথ্য জানলে তোমরা পরীক্ষার দিন কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। এরকম দিয়ে যদি আমাদের অঙ্ক দেয়, তাহলে আমরা সরাসরি 5-এর স্কোয়ার মানে মনে রাখবে 5 গুণ 5, ঠিক আছে? আর 8-এর স্কোয়ার মানে 8 গুণ 8। এবার তুমি গুণ করে দাও, দেখো একটা 5-এর সঙ্গে একটা 8 গুণ করলে হয় 40। গুণ করাটাও সহজভাবে করতে হবে। এটাও 40, তাহলে 40 আর 40 গুণ না করে আমি 4 আর 4 গুণ করলে 16, আর দুটো শূন্য পাশে বসিয়ে দেবো, তাহলে একদম যেই সেই আমাদের গুণ হয়ে গেল, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটু বর্গমূলটা শিখিয়ে দিই। আমি ধরো এই বর্গমূলটা কিভাবে করতে হয় দেখো। আচ্ছা, এখানে এবার আমাদেরকে বর্গমূল করতে হবে। আচ্ছা, বর্গমূল নির্ণয় করতে হবে মানে এটা হচ্ছে 40টা আসবে। হ্যাঁ, আমি এটা বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা, যাই হোক, বর্গমূল নির্ণয় করতে যদি হয় তাহলে এখানে হবে 4225। তোমাদের নিয়ম হচ্ছে পিছন থেকে জোড়া জোড়া নিতে হবে। সবাই ভুলে গেছে, কিন্তু আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলার চেষ্টা করছি। পিছন থেকে জোড়া জোড়া নেওয়ার পরে যদি কেউ একা থাকে, একটা থাকবে, অসুবিধা নেই, কিন্তু জোড়া জোড়া পিছন থেকে নিতে হবে। নিয়ে এই 42টাকে কথা ভাবতে হবে, এমন একটা সংখ্যা আমি বসাবো যে সংখ্যার সঙ্গে সেই সংখ্যাই গুণ করব। 6 বসালে দেখো 36, কিন্তু 7 বসায়নি কেন? তাহলে 7 বসালে 49 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, দেওয়া যাবে না। এবার আমাদের বিয়োগ করো, বিয়োগ করলে দেখো এখানে আমাদের কত আসছে বলো তো, 6। তাহলে এই 6 এবারে এইখানে দাগ টেনে এই 6-এর ডবল এখানে লিখবো। তাহলে 6-এর ডবল যখন এখানে লিখবো, 6 দুগুণ কিন্তু হয়ে যাবে 12, আর এই 25টা কিন্তু নিচেই বসিয়ে দিতে হবে। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সঙ্গে সেই সংখ্যাই গুণ করতে হবে। তা আমি যদি 2 বসাই তাহলে 2 গুণ করতে হবে, 3 বসালে 3 গুণ করতে হবে, 4 বসালে 4 গুণ করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি 5 বসালে অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই 5 বসাও। তাহলে 5 বসালে দেখো 625 চলে আসছে, এই 625টা এখানে বসাও। তাহলে বসিয়ে দেখো মিলে গেল, তাহলে এইখানে একটা 5 বসে যাবে। ব্যাস, এটাই হচ্ছে এই 4225 এর যে বর্গমূল, সেই বর্গমূলটা হচ্ছে 65। দেখো এদের শর্টকাট আছে, কিন্তু তোমাদের তো শর্টকাটভাবে আমি বলতে পারবো না, কারণ এখানে তোমাদের যেহেতু খাতায় করে দেখাতে হবে। আমি তোমাদেরকে এই অঙ্কটা একটু টাচ করতে চাইছি। 7 নম্বরটা কোনটা করি আর কোনটা ছাড়ি বুঝতে পারছি না, কারণ সব অঙ্কই কম বেশি ভালো লাগছে, তবু তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করি। বলছে এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। তাহলে আমাদেরকে আগে প্রথমে 9545 এটাকে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। তাহলে পিছন থেকে জোড়া জোড়া নিলাম, এখানে 9 বসাও, 9 9 81 হয়ে গেল। 81 থেকে আমাদের এখানে বিয়োগ করো 4,
এখানে 1, এবার 45 কিন্তু নিচে নেমে যাবে, এই 9 এর ডবল কিন্তু এখানে 18 বসলো। ওকে, এবার আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এর কাছাকাছি চলে যেতে পারি। আমরা যদি এখানে 188 বসাই, তাহলে 8 দিয়ে তোমরা একটু গুণ করে দেখো তো, 8 8 64, 4 হাতে থাকছে 6, আবার 64, 64 আর 6 হচ্ছে আমাদের 70। এবার হচ্ছে এক সেকেন্ড, আচ্ছা এখন তো একটা ঘর বাকি আছে, 70-এর 7 আমরা শূন্য লিখবো, আর হাতে আমাদের 7 থাকবে, তাহলে 8 কে 8 7 15, তার মানে এখানে 1504 হয়ে যাচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 দিয়ে দিতে পারবো না। আমরা তাহলে এবারে একটা ঘর কমিয়ে আনবো, 8 7 দিয়ে দেখো তো, 7 দিয়ে দেখো তো, 7 7 49 9। তোমাদেরকে ক্যালকুলেশন আমাদের তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল হয়ে যেতে পারে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তোমাদেরকে আমি নিয়মটা ধরানোর চেষ্টা করছি। 7 7 49 9, হাতে থেকে 4। এবারে দেখো 7 8 56, 56 আর 4 আমাদেরকে হচ্ছে 60, তাহলে 0। এবার 7 1 7 আর 6 13, তাহলে 1309। এবার কিন্তু আমরা দিতে পারি 1309। জাস্ট এটাকে আমাদের এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখো আমাদের এখানে আসছে 136। আচ্ছা, এখানে যা 7 বসালাম, আমাদেরকে এখানেও 7 বসাতে হবে। তার মানে মজার বিষয় হচ্ছে এই যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা বাড়তি চলে এসছে না, এটা যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা যে বর্গমূল হতে গেলে এই সংখ্যাটা বাড়তি আসলো। তাহলে যদি আমি এই সংখ্যা থেকে 9545 এটা থেকে যদি 136টা আমি বিয়োগ করতাম, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, এবং সেটা 97-এর পূর্ণবর্গ সংখ্যা হতো, হ্যাঁ কি না? তাই যদি হয়, তাহলে এই যে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে বিয়োগ করতে বলছে, তখন এই সংখ্যাটা দিয়ে আমাদের বিয়োগ করতে হবে। আশা করি ক্লিয়ার। আমি আর পরেরটা করব না, পরেরটা কিন্তু যোগ করার কথা বলেছে, তখন এই বাড়তি যেটা হচ্ছে এইটা করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবে, এই যে বেড়ে যাবে তখন কিন্তু বাড়তিটা দিতে হবে, নাকি করে দেবো? আর তোমরা করো, করে কমেন্ট করে জানাও। আমি তো পরে ক্লাস 7-এর অঙ্ক আবার করাবো, যদি বাই চান্স তোমরা না পারো অবশ্যই আমাকে বলবে যে 50-50-এর এইটা একটু লিখে আমাকে পাঠাবে, বা 8 ডাক পাঠাবে, আমি পরে দরকার হয় তোমাদেরকে করিয়ে দেবো। সময় তো একদমই কম পাচ্ছি। চলো আমরা এর পরের অঙ্ক করি। এগুলো সব তোমরা পারবে, সব বর্গমূল। এই অঙ্কটা আমরা আগের দিনই করিয়েছিলাম, এটা আমরা করবো না এখন, আগের দিন বুঝিয়েছিলাম, আর বোঝাচ্ছি না। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখে আসো, আগের ক্লাসগুলো দেখে আসো, সব ক্লাস আছে, প্লে লিস্টে চলে যাও, সব ক্লাস আছে। এগুলো সব তোমরা পারবে, এগুলো সব পারবে, এগুলো অসুবিধা হবে না। এখানে দেখো এই অঙ্কটা একটু টাচ করে যায়। বলছে বকুলতলায় একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। বলছে প্রত্যেক দৈনিক যদি 55 টাকা করে পান তবে কতজন লোক কাজ করেছিলেন। সবার প্রথম কাজ করতে হবে এই টাকাটাকে তোমাদের এই দৈনিক কত টাকা করে পেয়েছে সেটাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 তারপরে 37, এখানে হচ্ছে 75, মানে 75। তার মানে এখানে এই টাকাটাকে আমরা 55 দিয়ে আগে ভাগ করে নেবো, নিয়ে যেটা আসবে সেটাকে জাস্ট একবার বর্গমূল করে দেবে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, একটু পড়ে পড়ে করবে, আশা করি খুব একটা অসুবিধা হবে না। এরপরে অসুবিধা হলে আমি তোমাদেরকে একটু হেল্প করব। এই অঙ্কটাও আমরা আগে করেছি আর করছি না, এটাও আমরা করেছি আগে আর করছি না। চলো আমরা একটু এগিয়ে যাই, কারণ সময় থাকলে এগুলো ধরে ধরে করা যেত। ঠিক আছে, এগুলো তোমরা পারবে, এগুলো খুব একটা অসুবিধা হবে না। চলো এরপরে হচ্ছে, আচ্ছা এখানে এই কথাটা তোমাদের একটু বলে দিই। বলছে এখানে একটা আদুলি, একটা টাকা ও 2 টাকার মধ্যে আমাদের মূল্যর অনুপাত কত, এইটা তোমাদেরকে একটু জানা দরকার। আচ্ছা, একটা আদুলি মানে মনে রাখবে 50 পয়সা। ওকে, একটা টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা মানে 200 পয়সা। তার মানে এদের আমাদের অনুপাত বার করতে হবে। তাহলে অনুপাত মানে সবাইকে ভাগ করা যাচ্ছে 50 দিই, তাহলে 1:2, তারপরে 2:2, এখানে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে এদের অনুপাত। ঠিক আছে, এটা একটু লিখে টিকে করবে। চলো এর পরের অঙ্কটা করে আসি। আচ্ছা, এটা তোমরা নিজেরা করে নেবে, এগুলো সব অনুপাত দিয়ে। এবার হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। যদি এটা না করলেও হবে, তবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে মনে রাখবে 1:2:1। ঠিক আছে, যে দুটো বাহু সমান মানে দুটো সমান হবে, একটা আলাদা হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর কোণগুলির অনুপাত, মানে একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি হয়, একটা 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 45 ডিগ্রি। যাই হোক, এটা আমাদের যেহেতু অ্যালজেব্রা পার্টে, এই জ্যামিতি পার্টে চলে যাচ্ছে, না করলেও হবে।
এগুলো আমাদের অতটা অসুবিধা নেই। এই অঙ্কটা আমরা করব, এই অঙ্কটা ভালো করে শোনো, এই জায়গায় ভালো করে মন দাও, 8 দাগে মন দাও, আমি তারপরে তোমাদেরকে একটু কিছুটা হিংস দিয়ে দেবো, বাকিটা তোমরা করে নিতে পারবে। বলছে পলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত আমরা জানি 7:9। বলছে মানিকবাবুর বয়স হচ্ছে 72 বছর হলে পলকবাবুর বয়স কত হবে সেটা আমাদের বার করতে বলছে। হ্যাঁ, তাহলে মানিকবাবুর বয়স হচ্ছে কত এখানে 72 বছর। তাহলে এদের যে অনুপাত আমরা জানি সেটা হচ্ছে কত বলো তো, এই যে 7:9। তাহলে এখানে পলকবাবু প্রথমে আসে, মানিকবাবু পরে আসে, তাহলে পুলকবাবু ও মানে পুলকবাবুকে অনুপাতে যদি আমি লিখি তাহলে নিচে হচ্ছে মানিকবাবু, এইটা হচ্ছে 7/9। এবার হচ্ছে আমাদের এই যে 72টা কার বলো তো, এই নিচেই 72 তৈরি করতে হবে। হ্যাঁ, নিচে যদি 72 তৈরি করতে হয় তাহলে 9কে কি দিয়ে গুণ করতে হবে, 9কে আমাদের কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের 8 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 27টা কিন্তু 56, আর নিচেই কিন্তু আমাদের হয়ে যাবে 72। দেখো এবার হচ্ছে মানিকবাবুর বয়স যেটা, তাহলে পুলকবাবুর বয়স হচ্ছে 56 বছর। এইভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা পরের অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে, এগুলো একটু করো, নিজেরা করো, করে কমেন্ট করো, ফাটাফাট কমেন্ট করো। আর ক্লাস কেমন লাগছে একটু একটা কমেন্ট করে দাও তো, তোমাদের একটা কমেন্ট কিন্তু খুব খুব ভালো লাগে শুনতে, সে তোমার যেমন ক্লাস লেগেছে তেমনই কমেন্ট করবে। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু টাচ করব, করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব, করে আমরা পরের দিন 30 পেজ থেকে অঙ্ক করব। মনে রাখবে পরের দিন আমাদের অঙ্ক হবে 30 পেজ থেকে, ঠিক আছে? আজকে এইটা হচ্ছে এখানে দুটি সংখ্যা লেখা হবে, দুটি সংখ্যার অনুপাত আমাদের দিয়ে দিয়েছে। বলছে সংখ্যা দুটির গসাগু আমরা জানি, তাহলে সংখ্যা দুটি কী কী? যদি সহজ রাস্তায় বলা হয় এই গসাগু দিয়ে এদেরকে গুণ করলে মিলে যায়। তাহলে 5x13, আর একটা হচ্ছে 7x13, তার মানে 5×13 65 একটা, আর 7×13 91 একটা। কিন্তু মজার বিষয় হচ্ছে এই অনুপাতটাকে অবশ্যই কিন্তু থাকতে হবে লঘিষ্ঠ আকার। ধরো এইটা যদি 10:14 থাকতো তাহলে কি 13 গুণ হতো না? তখন কিন্তু 13 গুণ হতো না, আগে এরা কাটাকুটি করে নিতে হতো, 5, তারপর এটা 2 দিয়ে গুণ মানে ভাগ করলে 7, তারপরে গিয়ে কিন্তু এই কাজটা করতে হতো। যদি তোমাদের ডিটেলস একটু করার দরকার হয় আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দিই, একটু ডিটেলসটা করে দিই। মনে করবে প্রথম দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 5x, আর একটা সংখ্যা হচ্ছে 7x। তাহলে এই দুজনের জিসিডি মানে গসাগু কত হবে? গসাগু হচ্ছে, দেখো দুজনের মধ্যে মিল বা কমন কে x, তাহলে এইটা হচ্ছে গসাগু। তাহলে প্রশ্নে দেওয়া আছে 13, তাহলে x এর মান নিশ্চয়ই 13। তাহলে এই x এর মান যদি 13 হয় তাহলে এই 5-এর সঙ্গে গুণ করে দাও, 5-এর সঙ্গে একটা 13 গুণ করো, আর একটা হচ্ছে 7-এর সঙ্গে একটা 13 গুণ করো, ব্যাস এটাই। তাহলে 65, আর একটা হচ্ছে 91। ক্লিয়ার হয়েছে? আমরা পরের দিন তাহলে 30 পেজ থেকে অঙ্ক করছি। পরের ক্লাসের জন্য ওয়েট করে থাকো, পরের দিন না, আমরা তাড়াতাড়ি আবার ক্লাস দেবো, ঠিক আছে? পরের দিন না আমরা, এবং আগের যে কটা ক্লাস হয়ে গেছে তোমরা সঙ্গে সঙ্গে আগের ক্লাসগুলো দেখে আসো, ঠিক আছে? ওখানেও কিন্তু আমাদের ক্লাস 6 কিন্তু কম বেশি শেষ করে ফেলেছি। ক্লাস 6টা দেখে আসো, এটা হচ্ছে আমাদের 7 শুরু হয়েছে, ক্লাস 6টা তোমরা আগের ক্লাস থেকে দেখে আসো, আগের ক্লাসগুলো আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। যদি আমাদের পিডিএফ নোটস এবং ক্লাস নিতে চাও, স্পেশাল যে সমস্ত ক্লাসগুলো আছে সেইগুলো নিতে চাও, অবশ্যই 8348817027 এই নাম্বারে একটাবার কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে ফোনপে করতে হবে, পেমেন্ট না করে কিন্তু করা হবে না। যারা পেমেন্ট করতে চাইছো তারাই ফোন করো, ঠিক আছে? আমি প্রচুর জনের ফোন ধরেছি, ঠিক আছে? অনেকেই ক্লাস নিয়েছে। তো তোমরা যদি মনে হয় এই লাস্ট টাইমে তোমরা ক্লাস নেবে তাহলে 499 পেমেন্ট করে কিন্তু ক্লাসটা নিতে পারো। তোমরা চাইলে এটা 499 না দিয়ে তোমরা 399 দিয়ে দাও, আমি তাও তোমাদেরকে ক্লাস দেবো, কিন্তু তার থেকে কম দিলে আর দেবো না। ওকে, যাই হোক আমরা এখানেই ছাড়ছি, পরের দিন আমরা 30 পেজ থেকে করব, বা পরের ক্লাসে আমরা 30 থেকে পেজ থেকে কিন্তু অঙ্ক করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এই চ্যানেলটাতে কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু আমরা ক্লাস 12 পর্যন্ত কিন্তু ম্যাথ করানো হয়, ঠিক আছে? ক্লাস 12 পর্যন্ত ম্যাথ করানো হয়। তোমরা তোমাদের আশেপাশে যদি ক্যান্ডিডেট থাকে তোমরা অবশ্যই তাদেরকে একটু শেয়ার করে দিতে পারো, ধরে ধরে অঙ্ক করাই। চলো, ওকে, বাই।